চারিদিক একদম নিঝুম, থমথমে এক শ্মশানপুরীর মতো পরিবেশ। বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আর এই নিস্তব্ধতা চিরে যখন একটা নাম কানে আসে, মাইকেল ম্যাসন, তখনই যেন বাতাসের মোড় ঘুরে যায়। এই নামটা শুনলে শহরের বড় বড় মাফিয়া থেকে শুরু করে দুর্ধর্ষ খুনিদেরও হাত পা কাঁপতে শুরু করে। কিন্তু কে এই রহস্যময় ম্যাসন? সে কি কোনো রক্তপিপাসু খুনি, নাকি কোনো গোপন মিশনে সব হারিয়ে নিঃস্ব হওয়া এক প্রাক্তন সৈনিক? তার সাথে আলফা টিমের এমন কি ভয়াবহ ঘটনা ঘটেছিল যে সে দুনিয়ার মায়া ত্যাগ করে এই নির্জন দ্বীপে শকুনের মতো ওত পেতে বসে আছে? এইসব প্রশ্ন আপাতত আমাদের কাছে বড় এক রহস্য। তবে বিশ্বাস রাখুন, তার এই রহস্যময় জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা কাহিনীগুলো যখন উন্মোচিত হবে, তখন তোমরা নিশ্চিতভাবে এই মুভির সাসপেন্স হারিয়ে যাবে। আজকের মুভিটা একদম টান টান উত্তেজনা আর অ্যাকশানে ঠাসা। তাই যারা সাসপেন্স পছন্দ করো তারা এক মুহূর্তেও মিস করবে না। তো চলো আর কোনো বেশি কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই ম্যাসন নামের এক ব্যক্তিকে, যে একাই একটি পরিত্যক্ত ডেরায় বসে তার খাবারের প্যাকেটটা খুলছে। কিন্তু সাবধান, একে সাধারণ কোনো মানুষ মনে করার ভুল করো না। দীর্ঘ 10টি বছর ধরে সে স্কটল্যান্ডের উপকূল থেকে অনেক দূরে এক পরিত্যক্ত জায়গায় নিজেকে বন্দি করে রেখেছে। তার এই নিঃসঙ্গ জীবনে সঙ্গী বলতে আছে শুধু তার কলিজার টুকরো এক পোষা কুকুর। সারাটা দিন তার কাটে দাবা খেলে আর নিজের টুকটাক কাজ করে। বাইরের দুনিয়ার সাথে তার সম্পর্ক বলতে শুধু জেসি নামের এক কিশোরী আর তার চাচা। তারা নিয়মিত ম্যাসনের জন্য খাবারের রসদ নিয়ে আসে। সেদিন সমুদ্রের আবহাওয়াটা ছিল একদমই সুবিধার না। আকাশে ঘন কালো মেঘের আনাগোনা আর বাতাসের গর্জন শুনে মনে হচ্ছিল প্রকৃতি যেন আজ রুদ্রমূর্তি ধারণ করবে। জেসির চাচা বেশ চিন্তিত। সে বারবার জেসিকে সাবধান করে দিচ্ছে, দেখ জেসি, খাবারের প্যাকেটটার দরজায় রেখে দ্রুত নৌকায় ফিরে আয়, যে কোনো সময় মারাত্মক ঝড় আছড়ে পড়তে পারে। কিন্তু জেসি মেয়েটি তো নাছোড়বান্দা, একটু বেশি কৌতূহলী। সে ম্যাসনের দরজার সামনে পৌঁছে সে চলে না গিয়ে বরং বারবার দরজায় ঠোকা দিতে থাকে। এক পর্যায়ে ম্যাসন বিরক্ত হয়ে দরজাটা খোলে আর সেই গম্ভীর ভারী গলায় সে জিজ্ঞেস করে, কি ব্যাপার জেসি, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো? সাধারণত প্যাকেট রেখে চলে যাও। জেসি একটু কাচুমাচু হয়ে উত্তর দেয় যে সে আসলে এই রহস্যময় লোকটার ব্যাপারে জানতে চায়। সে জানতে চায় এই মানুষটি কেন সমাজ সংস্কার ছেড়ে একা একা এই নির্জন জায়গায় পড়ে আছে। জেসি তো আর জানতো না এই ম্যাসনের অতীত এমন সব ভয়ঙ্কর কাহিনী লুকিয়ে আছে যা শুনলে তার কলিজা শুকিয়ে যাবে। জেসিকে ম্যাসন সোজাসুজি জানিয়ে দেয় যে তার ব্যাপারে মাথা ঘামানো জেসির জন্য একদমই জরুরি না। ম্যাসন এক জীবন্ত রহস্য। সে নিজের অন্ধকার অতীতকে কোনোভাবেই সামনে আনতে চায় না। সে জেসিকে সাফ বলে দেয়, এখন এখান থেকে চলে যাও, উল্টোপাল্টা কৌতূহল তোমার জন্য ভালো হবে না। জেসি দমে গিয়ে নিজের নৌকার দিকে ফিরে আসছিল ঠিকই, কিন্তু ততক্ষণে প্রকৃতির মেজাজ বিগড়ে গেছে। সমুদ্রের শান্ত জল এক নিমিষেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আকাশ চিরে শুরু হয় মারাত্মক ঝড় আর ঢেউয়ের তাণ্ডব। জেসির চাচা চিৎকার করে তাকে সাবধান করে দেয় যেন সে নৌকায় না উঠে ম্যাসনের ঘরে ফিরে যায়, কারণ উত্তাল ঢেউ নৌকাটিকে ডাঙা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু জেসি নাছোড়বান্দা, সে ভয়ঙ্কর এক জেদ নিয়ে একটি ছোট ডিঙি নৌকা নিয়ে তার চাচার নৌকার দিকে এগোতে থাকে। আর তখনই ঘটে যায় সেই হৃদয় বিদারক ঘটনা। ম্যাসন যখন ঘরের ভেতরে আরামসে জল গরম করছিল, হঠাৎ তখন তার কানে ভেসে আসে সমুদ্রের বুক চিরে আসা এক বুকফাটা আর্তনাদ। ম্যাসন এক মুহূর্ত দেরি না করে জানালার বাইরে তাকিয়ে বুঝে যায় এক মারাত্মক বিপর্যয় ঘটে গেছে। জেসি আর তার চাচা সেই রাক্ষসের ঝড়ের কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে। ম্যাসন তার সেই দুর্ধর্ষ রূপ ধারণ করে দ্রুত নিজের বানানো এক বিশেষ ভেলা নামিয়ে দেয় উদ্ধার করার জন্য। সেখানে পৌঁছে সে যা দেখল তা দেখে যে কারো কলিজা শুকিয়ে যাবে। নৌকাটি উল্টে গেছে আর জেসি ও তার চাচা জলের গভীরে তলিয়ে গেছে। ম্যাসন কোনো কিছু তোয়াক্কা না করে সোজা ঝাঁপিয়ে পড়ে সেই কনকনে ঠান্ডা আর ভয়ঙ্কর জলের ভেতর। সে দেখতে পায় জেসির পা জালের ভেতরে এমনভাবে আটকে গেছে যে সে নড়াচড়া করতে পারছে না। ম্যাসন নিজের জীবনের ঝুঁকি নিয়ে জেসির পা ছাড়িয়ে তাকে ওপরে টেনে তোলে, কিন্তু জেসির দুর্ভাগা চাচা সেই নৌকার কেবিনের ভেতর আটকে পড়ে গিয়েছিল। জেসির চোখের সামনেই তার একমাত্র আশ্রয় তার চাচা চিরকালের জন্য জলের অতল গভীরে হারিয়ে যায়। অর্থাৎ জেসির চাচার কিচ্ছা সেখানেই খতম। কিছুক্ষণ পর যখন জেসির জ্ঞান ফিরে, সে নিজেকে দেখতে পায় ম্যাসনের ডেরায়। পায়ের সেই মারাত্মক ক্ষত নিয়ে সে যন্ত্রণায় ছটফট করছিল। জেসির প্রথম প্রশ্নই ছিল তার চাচার ব্যাপারে। ম্যাসন যখন গম্ভীর গলায় জানালো যে তার চাচাকে বাঁচানো সম্ভব হয়নি, তখন জেসির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়।
সে কান্নায় ভেঙে পড়ে, কারণ এই দুনিয়ায় তার চাচা ছাড়া আর কেউ ছিল না। জেসি এখন পুরোপুরি একা, আর ম্যাসন, যাকে সে একটু আগে ঘৃণা করত, এখন সে একমাত্র রক্ষাকর্তা। পরের দিন সকালে জেসির যখন ঘুম ভাঙল, সে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। তার পায়ের সেই জখমটা যেন আগুনের মতো জ্বলছিল। যখন সে ব্যান্ডেজটা একটু সরিয়ে দেখল, তার তো আত্মা শুকিয়ে যাওয়ার দৃশ্য। জখমটা কমার বদলে আরও মারাত্মক হয়ে উঠেছে। জেসি ভয় পেয়ে ম্যাসনকে জিজ্ঞেস করে, আপনি আমাকে হাসপাতালে নিচ্ছেন না কেন? ডাক্তার ডাকছেন না কেন? ম্যাসন তার সেই চিরাচরিত পাথুরে গলায় ঠান্ডা মাথায় উত্তর দেয়, ডাক্তারের কোনো দরকার নেই, তোমাকে সুস্থ করার জন্য আমি একাই যথেষ্ট। ম্যাসনের এমন অদ্ভুত আচরণ দেখে জেসির মনে সন্দেহ জাগে, এই লোকটি কি আসলে কোনো আস্ত সাইকোপ্যাথ? সে কি জেসির কোনো বড় ক্ষতি করার ধান্দা করছে? ভয়ের চোটে যখন ম্যাসন ঘর থেকে একটু বাইরে যায়, জেসি চট করে একটা ধারালো ছুরি চুরি করে নেয়, আর সুযোগ বুঝে সে তার বালিশের নিচে লুকিয়ে ফেলে। জেসির ধারণা ছিল এই লোকটা যদি তার উপর হামলা করে তবে সেও লড়াই না করে ছাড়বে না। রাত গভীর হলে ম্যাসন জেসির পায়ে ব্যান্ডেজটা চেক করার জন্য তার দিকে এগোতে থাকে। ঠিক সেই মুহূর্তে জেসি বাঘের মতো গর্জে উঠে বালিশের নিচ থেকে ছুরিটা বের করে, ম্যাসনের গলায় ধরে। কিন্তু অবাক করার বিষয় হলো, ম্যাসন মোটেও ভয় পেল না, এমনকি তার চোখে মুখে কোনো আতঙ্কের ছাপও ছিল না। উল্টো সে জেসির হাত ধরে তাকে শেখাতে শুরু করলো কিভাবে ছুরি ধরতে হয়। সে শান্তভাবে বলল, এভাবে ছুরি ধরলে তো শত্রুপক্ষ 1 সেকেন্ডেই তোমার হাত থেকে ওটা কেড়ে নেবে। ম্যাসনের সেই ডিয়ার ডেভিল আচরণ দেখে জেসি পুরো থতমত হয়ে গেছে। সে বুঝতে পারে মানুষটা বাইরে থেকে যতই রুক্ষ আর পাথুরে হোক, ভেতরে তার অন্য একটা জগৎ আছে। পরের কয়েকটা দিন যেন পুরো দৃশ্যপটটাই বদলে গেল। ম্যাসন এখন আর আগের মতো সেই নির্দয় লোকটা নেই। জেসির পায়ের জখমের কারণে সে ঠিকমতো হাঁটতে পারে না, তাই তাকে কোলে করে টয়লেটে নিয়ে যাওয়া থেকে শুরু করে নিজের হাতে খাবার রান্না করে খাওয়ানো সবটাই করছিল ম্যাসন। আস্তে আস্তে জেসির মনে সেই অহেতুক ভয়টা গলতে শুরু করে। সে পরিষ্কার বুঝতে পারে এই লোকটা তার কোনো ক্ষতি তো করছেই না, বরং এই পৃথিবীতে এখন ম্যাসনই তার একমাত্র রক্ষাকর্তা। কিন্তু শান্তি কি আর বেশিক্ষণ সয়? 1 সপ্তাহ পার হওয়ার পর ম্যাসন যখন আবার জেসির ব্যান্ডেজ খোলে, তার কপাল তখন চিন্তার ভাঁজ। ইনফেকশনটা মারাত্মক আকার নিয়েছে, পা অস্বাভাবিক ফুলে গেছে। ম্যাসন বুঝে যায় এখন আর ঘরে বসে থাকলে চলবে না। সে গম্ভীর গলায় জেসিকে বলে, তুমি এখানে সাবধান থাকো, আমি খুব দ্রুত শহর থেকে জরুরি কিছু ওষুধ আর চিকিৎসার সরঞ্জাম নিয়ে আসছি। শহরে পৌঁছানোর পর আমরা ম্যাসনের সেই পুরনো দুর্ধর্ষ সৈনিকের বুদ্ধি আর ক্ষিপ্রতা দেখতে পাই। সে যখন একটি ফার্মেসিতে ঢোকে, তখন প্রতিটি সিসিটিভি ক্যামেরার অ্যাঙ্গেল এড়িয়ে নিজের মুখটা নিপুণভাবে লুকিয়ে রাখছিল। তার প্রতিটা পদক্ষেপ ছিল পরিকল্পিত, ঠিক যেন কোনো হ্যাকার বা গোয়েন্দা পুলিশের হাত থেকে বাঁচতে ওস্তাদ। সে একটা কাপড়ের দোকানে ঢুকে বাজ বিচার না করে দ্রুত কিছু ড্রেস প্যাক করে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু কপাল খারাপ, ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক মারাত্মক বিপত্তি। একদল কিশোরী তাদের সোশ্যাল মিডিয়ার ভিডিও বানানোর জন্য চারপাশে ক্যামেরা নিয়ে লাফালাফি করছিল। ম্যাসন যখন তাদের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিল, তখন সে গুণাক্ষরেও টের পায়নি যে তাদের স্মার্টফোনের ক্যামেরায় তার মুখটা স্পষ্টভাবে ধরা পড়ে গেছে। আর এই একটা ছোট্ট তুচ্ছ ভুলই তার শান্ত জীবনে ডেকে আনে কালবৈশাখী ঝড়। দৃশ্যপট দ্রুত বদলে চলে আসে লন্ডনের MI6 হেডকোয়ার্টারে। সেখানে যেন হঠাৎ করেই হুলস্থুল পড়ে গেছে। যে দুর্ধর্ষ অপরাধীকে ব্রিটিশ গোয়েন্দারা গত 10 বছর ধরে তন্ন তন্ন করে খুঁজছে, অবশেষে সেই ম্যাসনের হদিশ মিলেছে। এই মেয়েগুলোর ভিডিও ইন্টারনেটে আপলোড হতেই MI6-এর শক্তিশালী সিকিউরিটি অ্যালগরিদম ম্যাসনের মুখ চিনে ফেলে। এবার বেরিয়ে আসে আসল সত্যিটা। এই ম্যাসন কোন সাধারণ লোক নয়, সে হলো ব্রিটিশ ইন্টেলিজেন্সের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট। 10 বছর আগে লন্ডনে ঘটে যাওয়া সেই ভয়াবহ বোমা হামলার মাস্টারমাইন্ড ছিল এই ম্যাসনই। সেই ঘটনার পর থেকেই সে পরিত্যক্ত দ্বীপে নিজেকে দুনিয়ার থেকে আলাদা করে লুকিয়ে রেখেছে। MI6-এর তুখোর হ্যাকাররা মুহূর্তের মধ্যেই ম্যাসনের লোকেশন ট্র্যাক করে ফেলে। তাদের মেইন বস আর এক মুহূর্ত দেরি না করে একদল স্পেশাল কমান্ডো বাহিনীকে অর্ডার দিয়ে দেয় ম্যাসনকে যে কোনো মূল্যে ধরে আনো, জ্যান্ত হোক বা মরা। এদিকে ম্যাসন তখন এইসবের কিছুই জানে না। সে ডেরায় ফিরে জেসির পায়ে শুশ্রূষায় ব্যস্ত। ওষুধ লাগিয়ে দিয়ে সে জেসির হাতে সেই নতুন কাপড়ের প্যাকেটটা তুলে দেয়। জেসি ড্রেসটা পরে আয়নার সামনে দাঁড়াতে তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ম্যাসনের এই সহমর্মিতা দেখে জেসি আবেগে আপ্লুপ্ত হয়ে পড়ে। সে মন থেকে ম্যাসনকে ধন্যবাদ জানায়, কারণ এই নির্জন দ্বীপে এই রহস্যময় লোকটাই এখন তার কাছে দেবদূতের মতো। রাত গভীর হতেই ম্যাসন আর জেসি একসাথে খাবার খেতে বসে। জেসি মনে হাজারো প্রশ্ন, কৌতূহল সামলাতে না পেরে সে জিজ্ঞেস করেই বসে, আপনি কেন নিজেকে এভাবে সবার থেকে আলাদা করে রেখেছেন? কেন সাধারণ মানুষের মতো মিশে থাকেন না? ম্যাসন তার সেই রহস্যময় দীর্ঘশ্বাস ফেলে এটুকুই বলে, আমি যদি সবটা শুরু থেকে তোমাকে খুলে বলি,
তাহলে তুমিও বুঝতে পারবে না আমি কিসের ভেতর দিয়ে গেছি। ম্যাসনের চোখের ভাষায় বোঝা যাচ্ছিল তাদের অতীত এমন কোনো ক্ষত আছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। হঠাৎ ম্যাসনের কান খাড়া হয়ে ওঠে। তার দুর্ধর্ষ স্নাইপার মস্তিষ্ক বুঝে যায় বিপদ সন্নিকটে। সমুদ্রের বুক চিরে একটা জাহাজের ইঞ্জিনের শব্দ ভেসে আসছিল। জানালা দিয়ে উঁকি দিতেই ম্যাসন দেখে সেই কালান্তক MI6 কমান্ডো টিম অলরেডি দ্বীপে হানা দিয়েছে। জেসিকে নিরাপদ আশ্রয় পাঠিয়ে ম্যাসন নিজেই বাঘের মতো বেরিয়ে আসে সেই হায়নাদের মোকাবিলা করতে। বাইরে শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। ম্যাসন যেন একাই এক আস্ত সেনাবাহিনী। কমান্ডোরা কিছু বুঝে ওঠার আগেই ম্যাসন তাদের একজনকে আছাড় মেরে ফেলে দেয়, তো অন্যজন কিচ্ছা খতম করে দেয়। কিন্তু ধুরন্ধর গোয়েন্দাদের কি এত সহজে হারানো যায়? ম্যাসন যখন বাইরে তাদের ঘায়েল করতে ব্যস্ত, ঠিক তখনই একজন কমান্ডো পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে জেসিকে জিম্মি বানিয়ে ফেলে। ম্যাসন ভেতরে আসতেই দেখে জেসির মাথায় বন্দুক ধরা। এক মুহূর্তেই টানটান উত্তেজনা, কিন্তু ম্যাসন তার ক্ষিপ্রতায় সেই কমান্ডারকেও ওপারে পাঠিয়ে দেয়। সে বুঝতে পারে এই ডেরা আর নিরাপদ নয়। ম্যাসন দ্রুত জেসিকে নিয়ে দ্বীপ ছাড়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে তার গোপন যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় ব্যক্তিকে ফোন করে বলে, আমি আসছি, জায়গাটা রেডি রাখো। ম্যাসন কি কোনো বড় পাল্টাচালের পরিকল্পনা করছে? এদিকে MI6 হেডকোয়ার্টারে টামারার অবস্থা তখন নাভিশ্বাস। তার পাঠানো স্পেশাল টিম কেন জ্যান্ত ফিরে এলো না তা ভেবে সে ক্ষিপ্ত। সেই IT টিমকে অর্ডার দেয়, যে কোনো মূল্যে ওই শয়তানদের লোকেশন ট্র্যাক করো। কিন্তু ম্যাসন কি আর কাঁচা খেলোয়াড়? সে ততক্ষণে সব সিগন্যাল জ্যাম করে দিয়ে উধাও হয়ে গেছে। দ্বীপে কমান্ডোদের ধুলোয় মিশিয়ে দিয়ে ম্যাসন আর জেসি কোনো মতে ডাঙায় এসে পৌঁছায়। কিন্তু পালানোর জন্য তাদের একটা গাড়ি দরকার। ম্যাসন একটা বাড়ির সামনে গাড়ি দেখে সেটা চুরির ধান্দা করে, কিন্তু কপাল খারাপ, গাড়িটা ছিল লক করা। বাধ্য হয়েই ম্যাসনকে শকুনের মতো বাড়ির ভেতরে ঢুকতে হয় চাবি খুঁজতে। যাওয়ার আগে সে জেসির হাতে নিজের বন্দুকটা তুলে দিয়ে বলে, নড়বে না একদম। বাড়ির ভেতরে ঢুকে চাবি খোঁজার সময় মালিক রমি টের পেয়ে যায়। সে বুঝতে পারে ঘরে চোর ঢুকেছে। সে ম্যাসনের মাথায় বন্দুক ঠেকায়। অবস্থা যখন একদম বেগতিক, ঠিক তখনই জেসি সাহসের পরিচয় দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং রমির মাথায় উল্টো বন্দুক তাক করে। জেসি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বলে, আমাদের ক্ষমা করবেন, আমাদের একটা গাড়ি খুব দরকার। জেসি অসহায়ত্ব এবং ম্যাসনের চাহিনি দেখে রমি শেষ পর্যন্ত বন্দুক নামিয়ে তাদের সাহায্য করতে রাজি হয়। এদিকে লন্ডনের MI6 কন্ট্রোল রুম। গোয়েন্দা প্রধান টামারা তার তুখোড় হ্যাকারের কাছ থেকে এমন এক তথ্য পায় যা শোনার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার জোগাড়। হ্যাকার স্ক্রিনে বিশাল এক ডাটাবেস ওপেন করে দেখায়, ম্যাম, গত 10 বছর ধরে আমরা যাকে মোস্ট ওয়ান্টেড টেরিস্ট ভেবে হন্য হয়ে খুঁজছি, সেই ম্যাসন আসলে কোনো জঙ্গিই না। আসল ঘটনা হলো লন্ডনের সেই ভয়াবহ বোমা হামলার মূল হোতা ছিল মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর অপরাধী। তার চেহারা, উচ্চতা, এমনকি মাথার টাক পর্যন্ত আমাদের ম্যাসনের সাথে হুবহু মিলে যায়। আর ম্যাসন, সে ছিল ব্রিটিশ স্পেশাল ফোর্সের সর্বকালের সেরা কমান্ডো, যাকে 10 বছর আগেই সেই মিশনে মৃত ঘোষণা করে ফাইল ক্লোজ করে দেওয়া হয়েছিল। হ্যাকার নিশ্চিত করে জানায়, ম্যাসনকে খুব সূক্ষ্মভাবে এক জঘন্য ষড়যন্ত্রের বলির পাঠা বানানো হয়েছে। কেউ একজন অত্যন্ত কৌশলে সিস্টেম হ্যাক করে ম্যাসনের সব অরিজিনাল রেকর্ড মুছে দিয়ে সেখানে তাকে একজন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হিসেবে সাজিয়ে রেখেছে। এই হারিম করা তথ্য শুনে টামারা পুরো শক হয়ে যায়। তার মাথায় এখন একটাই প্রশ্ন, কার হাত এত লম্বা যে ব্রিটিশ ইন্টেলিজেন্সের চোখে ধুলো দিয়ে একজন হিরোকে ভিলেন বানিয়ে দিল? লড়াইটা এখন শুধু পালানোর নয়, লড়াইটা এখন আসল গডফাদারকে খুঁজে বের করা। ঠিক সেই মুহূর্তেই টামারা খবর পায় ম্যাসন সমুদ্র তীরের এক নাগরিকের বাড়িতে আশ্রয় নিয়েছে। আসলে রমির ছেলে, যে ম্যাসনকে একজন সাধারণ ডাকাত মনে করেছিল, সে পুলিশের কাছে খবর দিয়ে দিয়েছে। টামারা দেরি না করে এক ঝাঁক পুলিশ বাহিনীকে সেখানে পাঠিয়ে দেয়। কিন্তু এবার তার কণ্ঠস্বর ছিল বেশ ধীরস্থির। সে সাফ জানিয়ে দেয়, ম্যাসনকে কোনোভাবেই মারা যাবে না, তাকে জীবিত অবস্থায় আমরা সামনে চাই। এই খবর যখন টিভিতে প্রচার করা হয় তখন সবুর অর্থাৎ MI6 সেই প্রাক্তন বস, যে এখন আড়ালে থেকে কলকাঠি নাড়াচ্ছে, সে সবটা দেখে ফেলে। সে বুঝে যায় গেমটা এখন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সে তড়িঘড়ি করে একদল খুনে হিটম্যান পাঠিয়ে দেয় ম্যাসনের কিচ্ছা চিরতরে খতম করতে। কারণ ম্যাসন জ্যান্ত থাকা মানেই সবুরের অন্ধকার সব কীর্তি ফাঁস হয়ে যাওয়া। এদিকে ম্যাসন আর জেসি তখন রমির কাছ থেকে বিদায় নিয়ে তার গাড়িটা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মুহূর্তের মধ্যে সাইরেনের শব্দ চারপাশে কাঁপতে থাকে। ম্যাসন পরিস্থিতি বুঝে জেসিকে বলে, পেছনে লুকিয়ে পড়ো, একদম নড়বে না। বাড়ির মালিক রমি তখনও বিশ্বাস করছিল যে ম্যাসন কোনো খারাপ লোক না। সে পুলিশকে সবটা বুঝিয়ে বলার জন্য হাত উঁচিয়ে বাইরে পা রাখতেই ধা করে একটা স্নাইপার বুলেট এসে তার বুক ঝাঁঝরা করে দেয়। রমিকে খতম করলো, কিন্তু পুলিশ নয়, বরং সবুরে পাঠানো সেই ভাড়াটে হিটম্যান।
শুরু হলো হুলস্থুলুর কাণ্ড। একদিকে পুলিশ, অন্যদিকে প্রফেশনাল খুনি। ম্যাসন দেরি না করে জেসির হাত ধরে পেছনের দরজা দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে আসে। পথে যে কজন পুলিশ বাধা দিতে এসেছিল, ম্যাসন তাদের তোয়াক্কা না করে এক এক করে ধরে কুপঘাত করে দেয়। চট করে পুলিশের একটা গাড়ি ছিনতাই করে সে জেসিকে নিয়ে চম্পট দেয়। শুরু হয় হাইওয়ের ওপর এক হাড়িম করা ধাওয়া পাল্টা ধাওয়া। ইঞ্জিনের গর্জন আর টায়ারের ঘর্ষণ চারপাশে তখন তপ্ত। অফিসে বসে পুরো ঘটনা মনিটর করছিল টামারা। রমির মৃত্যুতে তার মাথা পুরো হ্যাং হয়ে যায়। সে তো পরিষ্কার অর্ডার দিয়েছিল যেন কোনো খুনোখুনি না হয়। টামারা তখন বুঝতে পারেনি যে এই খেলার পেছনে তার সাবেক বস সবুরের হাত রয়েছে। হাইওয়ের ওপর ম্যাসন আর সেই ভাড়াটে খুনির মধ্যে চলছে মরণপণ লড়াই। ম্যাসন তো আর কাঁচা খেলোয়াড় না। সে এক মারাত্মক প্যাচ কষে সেই হিটম্যানের গাড়িটাকে মাঝ রাস্তায় উল্টে দেয়। গাড়িটা কয়েকটা ডিগবাজি খেয়ে রাস্তার পাশে দুমড়ে মুচড়ে পড়ে যায়। ম্যাসন ভাবল আপদ বিদায় হয়েছে, কিন্তু ওই যে বলে না, শয়তানের আয়ু একটু বেশিই হয়। গাড়িটা ওরকম চুরমার হয়ে যাওয়ার পরেও এই ভাড়াটে খুনিটা মরল না। সে কোনো মতে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে দাঁত কামড়ে ম্যাসনকে শেষ করার নেশায় বিভোর হয়ে যায়। এদিকে টামারা সবুরকে ফোন করে। সবুর এক ঝানু অপরাধীর মতো মিটিমিটি হেসে উত্তর দেয়, ম্যাসন, সে তো আমার আন্ডারে কাজ করা সেরা ছেলেদের একজন ছিল। তারপর সে ন্যাকামি করে বলে, আরে সে তো 10 বছর আগেই মরে ভূত হওয়ার কথা। কিন্তু ফোনটা রাখার পরই তার আসল রূপ বেরিয়ে আসে, চোখ মুখে এক পৈশাচিক আনন্দ। ম্যাসন অবশেষে পৌঁছায় তার সেই পুরনো হ্যাকার বন্ধুর ঠিকানায়। ম্যাসন জেসিকে নরম গলায় জিজ্ঞেস করে, এখন তো তুমি সুস্থ, তোমাকে কোথায় রেখে আসবো বলো? জেসি ম্লান হাসি দিয়ে উত্তর দেয়, তার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। জেসির এই অসহায়ত্ব দেখে ম্যাসন সিদ্ধান্ত নেয়, সব ঝামেলা মিটে গেলে তোমাকে নিজের মেয়ের মতো দত্তক নেব। ম্যাসন হ্যাকার বন্ধুকে চেপে ধরে সবটা বের করে আনতে বলে। হ্যাকার দ্রুত ডার্ক ওয়েব আর MI6-এর সার্ভার হ্যাক করে আসল সত্যটা বের করে আনে। সে ম্যাসনকে দেখায় যে সিস্টেমের ভেতর ঢুকে কেউ একজন তার প্রোফাইল ডিলিট করে দিয়েছে। আর এই সব কিছুর সূত্রপাত হয়েছে ওই যে সেই মেয়েদের ভাইরাল ভিডিও দেখে। ম্যাসন তার ল্যাপটপের দিকে চেয়ে দেখল পুরো লন্ডনের পুলিশ এখন তার পেছনে। কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠা ফাইলগুলো দেখে ম্যাসনের চোখের মনি যেন স্থির হয়ে গেছে। তার 100% কনফার্মেশন পেয়ে গেছে এই পুরো নোংরা চালের মাস্টারমাইন্ড আর কেউ নয়, সেই ধুরন্ধর চতুর বুড়ো সবুর। সত্যিটা জানার পর ম্যাসনের শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। সে হাত গুটিয়ে বসে থাকার পাত্র না। সে ঠিক করে ফেলে সবুরের ডেরায় হানা দিয়ে এই ইঁদুর বিড়ালের খেলা শেষ দেখে ছাড়বে। কিন্তু তার সামনে সবচেয়ে বড় বাধা এখন জেসি। এই ভয়ঙ্কর মরণ খেলায় জেসিকে সাথে রাখা মানেই তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ম্যাসন দোটানায় পড়ে যায়। এই অসহায় মেয়েটাকে সে এখন কার কাছে রেখে যাবে? তখনই তার সেই হ্যাকার বন্ধু একটা বুদ্ধি দেয়। সে পরামর্শ দেয় জেসিকে তাদের এক পুরনো বন্ধু কামালের কাছে পাঠিয়ে দিতে। হ্যাকার বন্ধুটি গাড়ি স্টার্ট দেওয়ার জন্য আগেভাগে বাইরে বেরিয়ে যায়। ম্যাসন আর জেসি তখনও ঘরের ভেতরে টুকটাক গোছগাছ করছে। ঠিক সেই মুহূর্তে ম্যাসনের সেই তীক্ষ্ণ কান খাড়া হয়ে ওঠে। সে স্পষ্ট শুনতে পায় বাইরে ভারী বুটের শব্দ। ম্যাসন কিছু বুঝে ওঠার আগে ধা করে আক্রমণ শুরু হয়। বলাই বাহুল্য এটা ছিল সবুরের সেই নাছোড়বান্দা ভাড়াটে হিটম্যান। লোকটা যেন সাক্ষাৎ যমদূত। তবে ম্যাসনও তো হাড়ের খেলোয়াড়। সে আবারও তার দুর্দর্শ ক্ষিপ্রতায় জেসির হাত ধরে জানালা চিরে বেরিয়ে আসে আর সেই খুনির চোখের পলকে ধুলো দিয়ে চম্পট দেয়। ওই বেটা হিটম্যান আবারও ম্যাসনকে ধরতে ব্যর্থ হয়। কিছুক্ষণ পর সবুর সেই হিটম্যানকে মেসেজ পাঠায় কাজ কি শেষ হয়েছে এবং তার কি খুলি ওড়াতে পেরেছ। হিটম্যান যখন জানায় যে ম্যাসন আবারও ফসকে গেছে, তখন সবুর আর ঝুঁকি নিতে চায় না। সে এবার এক আস্ত প্রাইভেট আর্মি বা ভাড়াটে কমান্ডো বাহিনীকে পাঠিয়ে দেয়। এদিকে ম্যাসন যখন গাড়ি চালিয়ে জসিকে নিয়ে যাচ্ছিল, তখন জেসি তাকে জিজ্ঞেস করে তার কোনো ফ্যামিলি আছে কিনা। ম্যাসন এক কথায় উত্তর দেয় তার কোনো ফ্যামিলি নেই এবং সে এটা একটা জটিল জিনিস মনে করে। জেসি মনে হতে শুরু করেছে সে দিন দিন তার মতোই হয়ে যাচ্ছে। সে একা থাকবে এবং তার মতোই হিংস্র হয়ে যাবে। কিন্তু ম্যাসন তাকে বোঝায় আজ বর্তমানে পরিস্থিতি যেমন রয়েছে সেই সব কিছু ভবিষ্যতে আর থাকবে না। এরপর ম্যাসন জেসিকে নিয়ে গাড়ি করে লন্ডনে পৌঁছায় এবং গাড়ি থেকে নামার আগে ম্যাসন জেসিকে সতর্ক করে দেয় সে যেন তার সাথেই থাকে। তারা দুজন একটা বারে যায় এবং সেখানে ক্যামেরা চারিদিকে লাগানো ছিল। জেসি তাকে সতর্ক করে, কিন্তু ম্যাসন এতে কোনো গুরুত্ব দেয় না। সে সামনে দাঁড়িয়ে থাকা গার্ডের কাছে ভেতরে ঢোকার পারমিশন চায়, কিন্তু গার্ড তাকে জানায় এখানে কেবলমাত্র তারাই ঢুকতে পারবে যাদেরকে ইনভাইট করা হয়েছে। ম্যাসন এক মুহূর্ত দেরি না করে সে গার্ডকে মেরে আহত করে ফেলে এবং ভেতরে ঢুকে যায়। এদিকে সবুর কম্পিউটারের স্ক্রিনে সবকিছু দেখছিল। সে সঙ্গে সঙ্গে সেখানকার লোকেশন কালেক্ট করার চেষ্টা করে, কিন্তু তাকে ব্লক করে দেওয়া হয়।
এবং এই খবর টামারার সেই কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে। টামারা সবুরের সাথে পরে বোঝাপড়া করার সিদ্ধান্ত নেয়। এদিকে সেই ক্লাবে প্রচুর নাচ গান হচ্ছিল। ম্যাসন সেই গার্ডকে অর্ডার দেয় তাদের দুজনকে যেন সুরক্ষিতভাবে ভেতরে নিয়ে যায়। ভেতরে তাদের বস কামাল বসেছিল এবং ম্যাসন তাকে গিয়ে বলে সে এবং তার সাথে থাকা মেয়েটি আজ রাতে এই দেশের বাইরে যেতে চায়, তাদের নতুন আইডেন্টিটি দরকার, কিন্তু কামাল না করে দেয়। তখন ম্যাসন তাকে জানায় তাদের পুরনো শত্রু সবুর যে রিটায়ার করে ফেলেছে, কিন্তু তবুও সে লুকিয়ে তাদের উপর নজর রাখছে। এমনকি এখানে থাকা সিসিটিভি ক্যামেরাতে তার নজর রয়েছে এবং এটা আমাদের জন্য বিপজ্জনক। কামাল প্রথমে এইসব বিশ্বাস করে না এবং সে তাকে পাশের রুমে অপেক্ষা করতে বলে। তারা দুজন পাশের রুমে যায় এবং জেসি খুব চিন্তায় থাকে। তার বিশ্বাস এরা ম্যাসনকে মেরে ফেলবে। অন্যদিকে টামারা এবার অর্ডার দেয় তারা যেন ম্যাসন এবং তার সাথে থাকা মেয়েটিকে মেরে ফেলে। একইভাবে সবুর তার টিমকে ঠিক একই অর্ডার দেয় তারা যেন সেই মেয়েটিকে এবং ম্যাসনকে মেরে ফেলে। কথা মতো তারা পুরো টিম গাড়ি নিয়ে সেই ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে কামাল অনেক ভাবনা চিন্তা করার পর পাসপোর্ট, আইডি এবং টাকা ম্যাসনের হাতে তুলে দেয় এবং তাকে বলে এই মেয়েটি বর্তমানে তাদের সুরক্ষিত ঘর যেটা স্পেনে অবস্থিত সেখানে নিয়ে যাওয়া হবে এবং তাদের যাওয়ার জন্য একটা বোটের ব্যবস্থা করা হয়েছে যেটা 30 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। তাকে যা করার এই 30 মিনিটের মধ্যেই করতে হবে। এদিকে সবুরের টিম সেখানে পৌঁছে যায় এবং এটা যখন টামারা জানতে পারে তখন সে তার টিমকে আরও দ্রুত সেখানে পৌঁছাতে বলে। ম্যাসন জেসিকে নিয়ে সেই ক্লাব থেকে আস্তে আস্তে বের হয় কারণ সে বুঝতে পেরেছে এখানে তাদের টিম অলরেডি চলে এসছে। তার সামনে সেই সবুরের টিম চলে আসে এবং সে তাদেরকে মারতে মারতে সামনের দিকে এগিয়ে যায় এবং একটার সময় পরিস্থিতি এমন আসে যখন দুজন ফাইটারের সাথে ম্যাসন লড়াই করে এবং একজন তার গলার পেছন থেকে চেপে ধরে। এটা জেসি দেখা মাত্রই সেই ব্যক্তির উপর লাফিয়ে পড়ে। ম্যাসন জেসির এমন পরিস্থিতি দেখে আরও হিংস্র হয়ে ওঠে। যেই ক্লাবে একটা সময় নাচ গান হচ্ছিল সেই ক্লাবে হইচই শুরু হয়ে যায়। গুলির আওয়াজে প্রত্যেকে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। একটা সময় সবুরের এক টিম মেম্বার জেসিকে এখান থেকে নিয়ে পালিয়ে যায়। ম্যাসন যখন এটা দেখে সে তার পিছন পিছন দৌড়াতে শুরু করে এবং যখন গাড়ির কাছে পৌঁছায় তখন সবুরের প্রত্যেকটা টিম মেম্বারকে সে গুলি করে মেরে ফেলে এবং জেসিকে নিয়ে একটি বাইক করে দ্রুত এখান থেকে পালিয়ে যায়। জেসির মনে এখন আতঙ্ক। সে ম্যাসনকে জড়িয়ে ধরে রাখে এবং ম্যাসন দ্রুত গতিতে বাইক চালাতে শুরু করে দেয়। তারা সেই বোটের কাছে পৌঁছায় যেটা কামাল তাদেরকে বলেছিল। যখন জেসিকে সেই বোটে উঠতে হবে ঠিক তখনই সে ম্যাসনকে রিকোয়েস্ট করে সেও যেন তার সাথে যায় এবং তারা দুজনে একসাথে একটা নর্মাল জীবনযাপন করবে। কিন্তু ম্যাসন জেসিকে জোরপূর্বক সেই বোটে উঠিয়ে দেয় এবং সে এখানে থেকে যায়। জেসি যাওয়া মাত্রই ফায়ারিং শুরু হয়ে যায়। সবুরের টিম এখানেও চলে এসছে। প্রথমে তাদের মতে বন্দুক দিয়ে লড়াই হয় এবং তারপর যখন গুলি শেষ হয়ে যায় তারা মারপিট শুরু করে দেয়। ম্যাসন মোটা লোহার চেন তুলে নেয় এবং সেই চেন দিয়ে বেঁচে থাকা সবুরের একজন টিম মেম্বারকে সে মেরে ফেলে। সকাল হতে আমরা দেখি সবুরের সেই নির্জন জায়গায় সুন্দর একটি বাড়ি, যেখানে সে এটা নিয়ে চিন্তিত যে তার করা প্ল্যানে মোটেও কাজ হয়নি এবং একইভাবে তার বাড়ির উঠোনের সামনে দুজন গার্ডের মৃতদেহ পড়ে রয়েছে এবং ঠিক পরের মুহূর্তেই সে নির্জন জায়গায় ম্যাসন প্রবেশ করে। সবুর এতে ভয় পায় না। সে তাকে বলে তুমি আমার নিয়ম ভেঙেছ, তুমি একটা সময় আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিলে, কিন্তু বর্তমানে তুমি পাল্টে গেছো। তোমার কাছে আমার নিয়মের পরিবর্তে তোমার বিবেকটাই বেশি দামি হয়ে গেছে, আর এটাই কারণ তুমি একটা সাধারণ মানুষকে এই খেলার মধ্যে নিয়ে এসছো। কিন্তু এইসব কথায় ম্যাসনের মন গলে না। সে পকেট থেকে বন্দুক বের করে এবং সবুরকে মেরে ফেলে। মুভি শেষে চলে আসি সুন্দর দেশ স্পেনে। এক ছিমছাম ক্যাফেতে বসে জেসি কফি খাচ্ছে। তার চোখ মুখ এখন আর সেই ভয় বা একাকিত্বের ছাপ নেই। ক্যাফের বাইরে দাঁড়িয়ে ম্যাসন দূর থেকে জেসির সেই শান্ত মুখটার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসছে। ম্যাসন তার কথা রেখেছে, সব জঞ্জাল সাফ করে সে ঠিকই জেসির কাছে ফিরে এসছে। ম্যাসন এখন জেসিকে নিজের মেয়ের মতো আগলে নিয়ে এক নতুন জীবন শুরু করেছে, যেখানে আর কোনো গুলি বারুদ নেই, কোনো নোংরা রাজনীতি নেই, আছে শুধু বাবা আর মেয়ের এক সুন্দর পৃথিবী। এভাবেই শেষ হয় এক দুর্ধর্ষ কমান্ডো প্রতিশোধ আর এক অনাথ মেয়ের আশ্রয় পাওয়া এই রোমহর্ষক কাহিনী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মারাত্মক মুভির এক্সপ্লেনেশন? ম্যাসনের এই মারাত্মক কামব্যাক আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং পরবর্তী এরকম হাড়হিম করা মুভি স্টোরি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে।